আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। বাইকের মধ্যে বা বাইকের তালিকায় একটা অন্যতম একটা বাইক ছিল, সেই বাইকটা রেখে আমি কেন নেকেড স্পোর্টস বাইকটা নিলাম সে বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাইকটা অনেক আগের মডেল, প্রথম দিকে যে SF যে বাইক পাওয়া যেত, যেটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি ছিল 850 ml এর, সেই SF সেই বাইকটা। আর এই বাইকটা টোটাল চলছে হলো 24,091 কিলোমিটার। তা চলেন বাইকটা আগে একটু রাইড করি, তারপর আপনাদের সাথে SF রেখে কেন আমি নেকেড স্পোর্টস বাইকটা কিনলাম তা সেইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বাইকের যে সিটিং পজিশন, এটা সম্পূর্ণ একটা স্পোর্টস বাইকের মতো, সামনে একটু ঝুঁকে বসে থাকতে হয়। এটার যে লুকিং গ্লাসগুলো অনেকখানি জায়গা দখল করে রাখে। এই সব বাইক নিয়ে যারা সিটি রাইড করে বা এই সব লুকিং গ্লাস দিয়ে সিটি রাইড করাটা খুবই ঝামেলা। SF এর যে একটা সৌন্দর্য আর SF এর যে সিটিং পজিশনটা খুবই ভালো লাগে। একটু বেশিও ঝুঁকতে হয় না, কমও ঝুঁকতে হয় না, মোটামুটি এটার সিটিং পজিশন CBR এর থেকে মানে CBR এর সাথে কিছুটা মেলে। SF তো অনেক আগে থেকেই চলে আসছে, এটা সম্পর্কে নতুন কিছু বলার নাই। আসলে বাইকটা আমার এক ভাইয়ের পরিচিত, সামান্য একটু রাইড করে এই বাইকটা আমার চোখে কেমন সেটা একটু শেয়ার করব। আমি কেন SF না নিয়ে নেকেড স্পোর্টস বাইকটা নিলাম সেটাও আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তার আগে চলেন বাইকটা একটু চালিয়ে দেখি। প্রথমে বলি এটার সিটিং পজিশন। এটার সিটিং পজিশনটা খুবই ভালো লাগতেছে। আমি R15M এই বাইকগুলো চালিয়ে দেখেছিলাম, যেগুলো সামনে অনেকটা ঝুঁকে তারপর চালাতে হয়, কিন্তু এই যে বাইকটার এটার সিটিং পজিশনটা CBR এর সাথে আমি কিছুটা মিল পাচ্ছি, যেহেতু CBR বাইকটাও আমি কিছুক্ষণ চালিয়ে দেখছিলাম। 3 পার্ট হ্যান্ডেল হওয়ার কারণে এটা একটু সামান্য সামনে ঝুঁকে তারপর চালাতে হয়। ভালো লাগতেছে, স্পোর্টসটা ভাব চলে আসতেছে। বাইকটা চালিয়ে খুব মজাই পাচ্ছি, কিন্তু এইসব বাইক নিয়ে সিটি রাইড করাটা খুবই ঝামেলার। এই লুকিং গ্লাসগুলো অনেক পাশে জ্যামে চিপা রাস্তা দিয়ে বের হইতে অনেকটা সমস্যা হয়। এইসব রাস্তায়ও এটা চালাইতে খুবই সমস্যা হইতেছে। এই রাস্তাটা একদম ফাঁকা রাস্তা, গ্রামের রাস্তায় সবাই একটু বসে নিরিবিলি বাতাস খাচ্ছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার চোখে এই SF বাইকটা কেমন। আর আমি যে কারণে এই বাইকটা নিলাম না, যেহেতু এই বাইকটার 3 পার্ট হ্যান্ডেল, এর জন্য অনেকে ঝুঁকে বসতে হয়, যার কারণে আমার যে বাচ্চা আছে এখানে বসতে অবশ্য সুবিধা হয়। যারা ফ্যামিলি পারপাস একটা বাইক কিনতে চান তাদের জন্য এই বাইকটা তেমন একটা সুবিধাজনক হবে না, অনেকটা চওড়া। আর এটার যে লুকিং গ্লাস দুইটা, এটার লুকিং গ্লাসও কিন্তু অনেকটা চওড়া। এই বাইকটাতে আরেকটা কমন সমস্যা যেটা হলো এই বাইকটার হেডলাইট। এই বাইকটার হেডলাইটটা অনেক সুন্দর, আলোটা অনেক বেশি, কিন্তু এটার হেডলাইট উঁচু করা যায় না, যেটা আমি যে সুজুকির যে সার্ভিসিং সেন্টারে যারা কাজ করে তাদের মাধ্যমে জানতে পারছি, যেটা এটার হেডলাইটটা আর সামনের দিকে মানে আলোটা বেশি একটা দূরে যায় না। এটা কতটুকু সত্য এটা রাত্রে বেলায় বোঝা যাবে। এই বাইকটার ইঞ্জিন হলো 850 ml এর আগের ইঞ্জিন, আর এটা হলো FI। এটা থেকে মাইলেজটাও তেমন একটা বেশি পাওয়া যায় কিনা আমি আসলে ভাইয়ের সাথে কথা বলে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব। এই যে দেখেন 24,000 কিলোমিটারে বাইকের অবস্থা, বাইকের কিন্তু জং অলরেডি শুরু হয়ে গেছে। আর একটা বড় সমস্যা হলো এটার যে এই যে ক্র্যাশ গার্ড বলেন, বাম্পার বলেন, এই বাম্পার লাগানো কিন্তু খুবই একটা ঝামেলার বিষয়। এটা কিন্তু সম্পূর্ণ বডির ইঞ্জিনের সাথে এই বাম্পারটা বা ক্র্যাশ গার্ডটা লাগাইতে হয়। এটা কিন্তু তেমন একটা মজবুত হয় না, এটা যদি ভাঙে তাহলে কিন্তু একদম ইঞ্জিনের নাট সহ নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু এই SF এ এই ক্র্যাশ গার্ড লাগানো কিন্তু খুবই একটা ঝামেলার বিষয় বা ঝামেলা হয়। এই বাইকটার হিটিং ইস্যুটা কিন্তু অনেক বেশি। দেখেন যে সামনের যে অংশটা এটা কিন্তু একদম সম্পূর্ণ ঢাকা। এই এয়ারকুল ইঞ্জিনে যত পরিমাণ বাতাস লাগবে ইঞ্জিনটা কিন্তু তত বেশি ঠান্ডা হবে, কিন্তু এইটার যে বাতাসটা লাগার যে অংশটা সেটা কিন্তু সম্পূর্ণ ঢাকা। এই জন্য এই SF বাইকের ইঞ্জিনটা মারাত্মক পরিমাণ গরম হয়। যাই হোক, এই ছিল আমার SF সম্পর্কে মোটামুটি ধারণা। তা চলুন এখান থেকে আসলে চলে যাই। স্পিডটাও আমার বাইকের মতোই সেম, ইনিশিয়াল পাওয়ারও সেম, সব কিছু সেম, জাস্ট শুধু এটার ইঞ্জিনটা 800 ml এর আর আমার যে বাইকের এটা হলো ভার্সন 4 এর 1000 ml এর, এইটুকু পার্থক্য। এছাড়া ইঞ্জিনে তেমন কোনো পার্থক্য কিছুই নাই। আমার বাইকটাতেও যা কিছু আছে এই বাইকটাতেও সেম কিছু। এই SF না কিনে নেকেড স্পোর্টস যে বাইকটা কিনছি সেটা আমার কাছেই ভালো লাগছে। হালকা মেরুদণ্ড ব্যথা বা হালকা ঘাড় ব্যথা এটা কিন্তু একটু ফেস করা যায়। সম্পূর্ণ চাপটা এটা হাতের উপরে পড়ে। এই বাইকটা আমি তো হয়তো 5-10 কিলোমিটার মতো চালালাম, এর মধ্যে আমার হাত প্রচন্ড ব্যথা হয়ে গেছে। আর 3 পার্টের হ্যান্ডেলের বাইক আমি আগে খুব কম চালিয়েছি, এজন্য অল্পতেই বোঝা যাচ্ছে, যার কারণে আমার যে হাতের অবস্থা, হাত কিন্তু
এই যে কবজি, এই দুই পাশের কবজি ব্যথা হয়ে গেছে এই সামান্য 10 থেকে 15 কিলোমিটার রাইডেই। যাই হোক, এসএফ অনেকেই ব্যবহার করে থাকে, তারা অনেক অভিজ্ঞ, তারা এ বিষয়ে খুব ভালো বলতে পারবে বা ভালো জানে। ভাই মাইলেজ কীরকম পান? মাইলেজ ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমি আপনার এই হাইওয়েতে গেলে 50 প্লাস 53 প্লাস পাই। আচ্ছা আচ্ছা। আর এই এভারেজে আমি 40 প্লাস 42 41 40 এভারেজ আর কি। এসএফ এর তো একটা বড় সমস্যা যে হিটিং ইস্যু, আর যার কারণে পাওয়ার লস করে। এটা কতবার পাইছেন? আমি এই পর্যন্ত পাওয়ার লস করে নাই আমার ইঞ্জিন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি সাদিক টুরে গেছি, আমার সাথে আপনার হর্নেট গেছে, হর্নেট আপনার পাওয়ার লস করছে, কিন্তু আমার পাওয়ার লস করে না। আচ্ছা আচ্ছা। পার ওর থেকে কোন রকম তাহলে হিটিং ইস্যু তো আছে। হিটিং ইস্যু করি, কিন্তু টানলে গাড়ি আর হিটিংটা মনে হয় না, গাড়ি থামলে মনে হয় যে হিট হইতেছে গাড়ি। আচ্ছা আচ্ছা। ব্রেকিং নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? আমার কোনো কমপ্লেইন নেই আলহামদুলিল্লাহ, এটা ব্রেকিং অনেক ভালো। আচ্ছা আচ্ছা। যাই হোক, ভাইয়ের চাবি ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিলাম। ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।